ক্যালকুলেটর আছে আপনার বাসায় ভাই? না রে। ওকে ওকে। আসসালামু আলাইকুম, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক। কেমন আছো তোমরা সবাই? তোমাদের সামনে চলে আসলাম, আমি তোমাদের শুভ্র ভাইয়া। আমরা আজকে আমাদের এইচএসসি 22 ব্যাচের যে অনুজীব অধ্যায়টা পড়তেছিলাম, সেই অনুজীব অধ্যায়ের অন্যতম একটা টপিক ব্যাকটেরিয়া পড়তে যাচ্ছি। ব্যাকটেরিয়া খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। আমরা এই টপিকটা শুরু হয় তোমাদের বইয়ে ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য দিয়ে। আজকের ক্লাসে আমি তোমাদের ব্যাকটেরিয়ার যে গঠন, ব্যাকটেরিয়ার গঠন দিয়ে তোমাদের কাছে পড়ানো শুরু করবো। তোমরা একটু আমাকে জানায় দাও যে তোমরা আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা, অ্যান্ড তোমরা তোমাদের ফ্রেন্ডসদেরকে মেনশন করে দাও যাতে করে তারাও কি করতে পারে, তারাও যাতে ক্লাসে জয়েন করতে পারে। ঠিক আছে? সো আমি একটু লাইটটা জ্বালাই দিই। ওকে, লাইট একটু কম মনে হচ্ছিল। সো তোমরা কুইকলি একটু ক্লাসে চলে আসো এবং তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও যাতে তারাও ক্লাসে কি করতে পারে, জয়েন করতে পারে। ঠিক আছে? আমি তো দেখতেছি আজকে ক্লাসের অ্যাটেন্ডেন্স অনেক কম, ঘটনা কি তোমরা সব পই গেলা, হারাই গেলা নাকি? ঠিক আছে, সো আমরা আজকে কি পড়তে যাচ্ছি? আমরা আজকে ব্যাকটেরিয়া পড়তে যাচ্ছি। ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া। প্রথম কথা হচ্ছে, প্রথম যে কথা, যে আমরা এতদিন ভাইরাস নিয়ে পড়ছি, ভাইরাস নিয়ে জানছি। ভাইরাস কিন্তু কি ছিল? ভাইরাস কিন্তু ছিল হচ্ছে অকোষীয়। ভাইরাসের কিন্তু কোনো কি ছিল না, ভাইরাসের কিন্তু কোনো কোষ ছিল না। কিন্তু আমরা যে এখন ব্যাকটেরিয়া জানতে যাচ্ছি, ব্যাকটেরিয়া কিন্তু কি আছে? ব্যাকটেরিয়া কিন্তু কোষ আছে, তাই না? ব্যাকটেরিয়া কিন্তু কোষী, অর্থাৎ এদের কোষ পাবো আমরা। কিন্তু সেই কোষটা কি? সেই কোষটা হচ্ছে আদি কোষী। তাহলে আমি প্রথমে একটু কয়েকটা জিনিস আমি এখানে লিখি। নাম্বার ওয়ান, এরা হচ্ছে আদি কোষী। এরা হচ্ছে কি? এরা হচ্ছে আদি কোষী। আদি কোষী। দুই নম্বর কথাটা কি? দুই নম্বর কথা হচ্ছে এদের কোষ প্রাচীর থাকবে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা। আমরা ভাবতাম কি? আমরা ভাবতাম হচ্ছে কোষ প্রাচীর শুধুমাত্র উদ্ভিদের থাকে, কিন্তু না, ব্যাকটেরিয়াদেরও কিন্তু কি থাকে? ব্যাকটেরিয়াদেরও কিন্তু কোষ প্রাচীর থাকে। তাহলে দ্বিতীয় কথা কি? দ্বিতীয় কথা হচ্ছে এদের কোষ প্রাচীর থাকবে। এদের কি থাকবে? কোষ প্রাচীর থাকবে। দ্বিতীয় কথা হচ্ছে এদের কি থাকবে? কোষ প্রাচীর থাকবে। দুই নম্বর কথা। তিন নম্বর কথা হচ্ছে এদের কিন্তু সুগঠিত নিউক্লিয়াস নাই। এদের কি নেই? সুগঠিত। আমাকে এক কাপ চা, 2 কাপ চা। হ্যাঁ, 2 কাপ চা, সরি। সো যেটা বলতেছিলাম যে এদের কিন্তু সুগঠিত কি নাই? নিউক্লিয়াস নাই। এদের কিন্তু সুগঠিত নিউক্লিয়াস নাই। সুগঠিত নিউক্লিয়াস বলতে আমরা কি বুঝি? ভিতরে নিউক্লিওলাস থাকবে, নিউক্লিয়ার তন্তু থাকবে, তারপরে নিউক্লিওপ্লাজম থাকবে, নিউক্লিয়াসের বাইরে মেমব্রেন থাকবে। এগুলো কিছুই আমরা পাবো না। খালি কি পাবো? খালি পাবো হচ্ছে আমরা ডিএনএ পাবো, অথবা যেটাকে আমরা হচ্ছে বলি আর কি, মানে ক্রোমোজোম বলি। সেই ক্রোমোজোমটাকে খালি আমরা পাবো। সেই ক্রোমোজোম, শুধু ক্রোমোজোম বা ক্রোমাটিন তন্তু। হ্যাঁ, তাহলে আমি এখানে শুধু কি লিখি? শুধু ক্রোমোজোম বা সুগঠিত নিউক্লিয়াস নাই। সুগঠিত নিউক্লিয়াস নাই। ঠিক আছে? সুগঠিত নিউক্লিয়াস নাই। সুগঠিত নিউক্লিয়াস নাই। শুধু কি আছে? শুধু ক্রোমোজোম আছে। শুধু ক্রোমোজোম আছে। ক্রোমোজোম আছে। শুধু কি আছে? শুধু আছে হচ্ছে ক্রোমোজোম। আচ্ছা, 4 নাম্বার কথায় আমরা কি বলবো? 4 নম্বরে দেখো, একটা কোষে মাইটোকন্ড্রিয়া থাকে, প্লাস্টিড থাকে, রাইবোজোম থাকে, গোলজি বস্তু থাকে, এন্ডোপ্লাজমিক জালিকা থাকে, সেন্ট্রিওল থাকে, কোষের ভিতরে আরো অনেক কিছু থাকে। এদের এত কিছু নাই, শুধুমাত্র রাইবোজোম আছে। শুধুমাত্র কি আছে? রাইবোজোম আছে। তাহলে এদের থাকে 70S রাইবোজোম। এদের কি থাকে? 70S রাইবোজোম। এদের শুধুমাত্র 70S রাইবোজোম আছে। এদের শুধু তার রাইবোজোম আছে। সেই রাইবোজোমটা আবার কি? সেই রাইবোজোমটা হচ্ছে 70S রাইবোজোম। 70S মানে তো বোঝো, মানে যেটাকে আদি কোষের রাইবোজোম বলে। আদি কোষের রাইবোজোমটা থাকে। আচ্ছা, তারপরে কি? তারপরে এখানে আমি আরো একটা জিনিস পাচ্ছি, সেটা হচ্ছে
বৃত্তাকার ডিএনএ, এদের নরমালি ক্রোমোজোম বা ডিএনএ আছে, বা তারপরেও এদের মধ্যে বৃত্তাকার ডিএনএ পাওয়া যায়। এদের মধ্যে কি আছে ভাইয়া? এদের মধ্যে বৃত্তাকার ডিএনএ আছে, এদের মধ্যে আছে বৃত্তাকার ডিএনএ, বৃত্তাকার ডিএনএ আছে, এদের মধ্যে আছে হচ্ছে বৃত্তাকার ডিএনএ, মানে গোলাকার ডিএনএ, গোল ডিএনএ। হ্যাঁ, এদের কিন্তু কি থাকবে? বৃত্তাকার ডিএনএ থাকবে। এই কয়েকটা বিষয় কিন্তু আমাদের একটু ভালো করে কি রাখতে হবে, মাথায় রাখতে হবে। আচ্ছা, ঠিক আছে। সো এই কয়েকটা কথা হচ্ছে, এগুলো হচ্ছে ব্যাকটেরিয়ার কমন বৈশিষ্ট্য। একটা ব্যাকটেরিয়া হইতে গেলে এই কয়টা জিনিস কিন্তু তার মানে মেনটেন করতে হয়। তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম? একটু ভিতরে যাই। দেখো, আমরা বুঝলাম যে এদের কোষটা আদিকোষী। কেমনে বুঝলাম? এই আদিকোষী কথাটা দেখে, নিউক্লিয়াস সুগঠিত না এই কথাটা দেখে। তার মানে এদের থেকে কোষ শুরু হচ্ছে, এরা মনেরা রাজ্যের অন্তর্ভুক্ত, এদের থেকে কোষ শুরু হচ্ছে, বাট সেই কোষটা কি না, সেই কোষটা হচ্ছে সুগঠিত না। একটা কোষে যা যা থাকা দরকার সবকিছু তার মধ্যে নাই। নিউক্লিয়াস থাকা দরকার, সেই নিউক্লিয়াসটাই পুরোপুরি নাই, আছে খালি ক্রোমোজোম বা ক্রোমাটিন তন্তু। এটা হচ্ছে একটা ফ্যাক্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্ট। এই জিনিসটা কিন্তু আমাদের একটু ভালো করে কি রাখতে হবে ভাইয়া? মাথায় রাখতে হবে। তো চলো আমরা এখন একটা আদর্শ ব্যাকটেরিয়ার গঠন আমরা একটু, ঠিক আছে, আমরা একটা আদর্শ ব্যাকটেরিয়ার গঠন নিয়ে একটু আমরা জানি। আদর্শ ব্যাকটেরিয়ার গঠন মানে কি? আদর্শ ব্যাকটেরিয়া বলতে কি বোঝায়? আদর্শ ব্যাকটেরিয়া বলতে বোঝায় হচ্ছে এমন একটা ব্যাকটেরিয়া যার মধ্যে আমি তার সর্বোচ্চ যত রকমের অঙ্গাণু থাকা পসিবল, যত রকমের গঠন থাকা পসিবল, সবগুলোকে চিন্তা করে একসাথে আমরা আঁকাবো। তখন সেটাকে আমরা কি বলবো? তখন সেটাকে আমরা একটা আদর্শ ব্যাকটেরিয়া বলবো। ঠিক আছে, তো আমরা এখন কি করতে যাচ্ছি? একটা আদর্শ ব্যাকটেরিয়ার গঠন শিখতে যাচ্ছি, একটা আদর্শ ব্যাকটেরিয়ার গঠন। তো চলো আমরা প্রথমে কি করব? আমরা প্রথমে কোষ ঝিল্লি দিয়ে শুরু করবো। প্রথমে কি দিয়ে শুরু করবো? কোষ ঝিল্লি। যেহেতু এটা কোষ, তো অবশ্যই তার কি থাকবে? একটা ঝিল্লি থাকবে। তাহলে চলো আমরা একটা কোষ ঝিল্লি দিয়ে শুরু করি। তাহলে কোষ ঝিল্লিটাকে আমরা এইভাবে আঁকাই দিলাম, একটা গোল ব্যাকটেরিয়া আঁকাতে যাচ্ছি আমরা একটা গোল ব্যাকটেরিয়া আঁকাতে যাচ্ছি। তাহলে এটা তার কি? কোষ ঝিল্লি। এটা তার কি? কোষ ঝিল্লি। এটা হচ্ছে তার কি? কোষ ঝিল্লি। ঠিক আছে, তাহলে আমরা কোষ ঝিল্লি আঁকাইলাম। ফাইন, সুন্দর একটা কোষ ঝিল্লি আঁকাইলাম। মাঝে মাঝে কি হয় জানো? মাঝে মাঝে একটা কাজ হয়, সেটা হচ্ছে এদের কোষ ঝিল্লিটা ভিতর দিকে এরকম ঢুকে এরকম ভাঁজ হয়ে যায়। কোষ ঝিল্লির ভিতরে ঢুকে এরকম ভাঁজ হয়ে যায়। এই ভাঁজটাকে বলা হয় মেসোজোম। এই ভাঁজটাকে কি বলা হয়? এই ভাঁজটাকে বলা হয় হচ্ছে মেসোজোম। এই মেসোজোমটা কি কাজ করে? মেসোজোমটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া যখন বিভাজিত হবে তখন হেল্প করে। যদি এই মেসোজোমটা মাঝ বরাবর হয়, আমি একটু এক সাইডে আঁকাই ফেলছি। ঠিক আছে, তাহলে চলো আমি একটু এটাকে আবার একটু মুছে আমি আবার নতুন করে আঁকানো দেখাই কিভাবে তোমরা আঁকাবা। যে কাজটা করবা, কোষ ঝিল্লিটা এভাবে দিবা, দিয়ে মাঝখানে এরকম ঢুকাই দিবা, দিয়ে আবার এভাবে টান দিবা। তাহলে এই হচ্ছে একটা পুরোপুরি ব্যাকটেরিয়ার একটা গঠন। তাহলে মাঝ বরাবর যেটাকে দেখলাম, এটাকে আমরা কি নাম দিলাম? এটাকে নাম দিলাম আমরা মেসোজোম। কোষ ঝিল্লি ভিতর দিকে ভাঁজ হয়ে যায় এবং এটা কোষটাকে বিভাজিত হতে হেল্প করে। কারণ আমরা জানি ব্যাকটেরিয়াদের কি হয়? দ্বিভাজন হয়, মাঝ বরাবর দ্বিভাজন হয়, ভাগ হয়ে যায়। ঠিক আছে, তাহলে কোষ ঝিল্লি আমরা দিয়ে ফেললাম। এবার আমরা কোথায় যাব? এবার আমরা যাব হচ্ছে কোষ প্রাচীর। এই চিত্রটা কিন্তু তোমাদের লাগবে। হ্যাঁ, এরপরে কি লাগবে? একটা কোষ প্রাচীর। এই হচ্ছে কোষ প্রাচীর। তাহলে ব্যাকটেরিয়া কি থাকবে ভাইয়া? ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর থাকবে। ব্যাকটেরিয়ার কি থাকবে? কোষ প্রাচীর থাকবে। এবার এই কোষ প্রাচীরটা কি দিয়ে তৈরি? এই কোষ প্রাচীরটা পেপটাইডোগ্লাইকন দিয়ে তৈরি। পেপটিডোগ্লাইকন, 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 পেপটিডোগ্লাইকন দিয়ে তৈরি। এটা কি দিয়ে তৈরি? পেপটিডোগ্লাইকন। এটা এক ধরনের মিউকোপ্রোটিন, বা যেটাকে আমরা বলি হচ্ছে শর্করা প্লাস প্রোটিন, মানে গ্লাইকোপ্রোটিন বলি এটাকে আমরা। এটা কি দিয়ে তৈরি? পেপটিডোগ্লাইকন দিয়ে তৈরি। কে? কোষ প্রাচীরটা। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। হ্যাঁ, যে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কি দিয়ে তৈরি? ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কি দিয়ে তৈরি? ঠিক আছে, এই জিনিসটা আমরা একটু জানলাম। আচ্ছা, তারপরে কি? তারপর দেখো, এই পুরো কোষ প্রাচীরটার বাইরে একটা ক্যাপসিউল থাকবে, যেটাকে আমরা অনেক সময় স্লাইম স্তরও বলে থাকি। কি থাকবে? একটা ক্যাপসিউল থাকবে, যেই ক্যাপসিউলটা হচ্ছে শর্করা আর পলিপেপটাইড দিয়ে তৈরি, শর্করা এবং অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি। ঠিক আছে, এটাকে আমরা কি বলবো? ক্যাপসিউল। ক্যাপসিউলটাকে আমরা এই যে এইভাবে দিয়ে দিলাম। ক্যাপসিউলটা অতিরিক্ত প্রতিরক্ষা অঙ্গ হিসেবে কাজ করে, ব্যাকটেরিয়াটাকে বাইরে থেকে কি করে? প্রোটেক্ট করে। এই যে এরকম। এটাকে আমরা কি বললাম? এটাকে আমরা বললাম হচ্ছে ক্যাপসিউল। এটাকে আমরা কি বললাম? এটাকে আমরা বললাম হচ্ছে ক্যাপসিউল। এটাকে আমরা কি বললাম? ক্যাপসিউল। ক্যাপসুলটাকে এভাবে তোমরা দিয়ে দিবা। এটা হচ্ছে অতিরিক্ত একটা প্রতিরক্ষা অঙ্গ হিসেবে কাজ করে কাদের? ব্যাকটেরিয়াদের ক্ষেত্রে। এই হচ্ছে ক্যাপসিউল।
গেল। এই হচ্ছে কি ব্যাকটেরিয়ার ক্যাপসিউল, এটাকে স্লাইম স্তর নামেও ডাকা হয়। কি নামে ডাকা হয়? স্লাইম স্তর। আমি এগুলো পরে লিখে দিব, সমস্যা নাই। আচ্ছা, এখন ব্যাকটেরিয়াটা ধরো সে একটু চলাচল করতে চায়, সে একটু কি করতে চায়, সে একটু মুভমেন্ট করতে চায়, সে একটু মানে নড়াচড়া করতে চায়, তখন তার কি লাগবে? নড়াচড়া করার একটা অঙ্গ লাগবে। সেই অঙ্গটার নাম কি? সেই অঙ্গটার নাম হচ্ছে ফ্লাজেলা। সেই অঙ্গটার নাম কি? ফ্লাজেলা। ফ্লাজেলা দিয়ে ব্যাকটেরিয়া কি করতে পারে? চলাচল করতে পারে। তাহলে চলো আমরা ফ্লাজেলা আঁকাই দিই। এই ভিতর থেকে আঁকাবা, এরকম করে আঁকাই দিবা, সরি এরকম করে আঁকাই দিবে। এটা হচ্ছে কি? ফ্লাজেলা। এরা ব্যাকটেরিয়াকে কি করে? এরা ব্যাকটেরিয়াকে চলাচল করতে হেল্প করে। ব্যাকটেরিয়াকে কি করতে হেল্প করে? এরা ব্যাকটেরিয়াকে চলাচল করতে হেল্প করে। এটার নাম কি? এটার নাম হচ্ছে ফ্লাজেলা। এটার নাম কি ভাইয়া? এটার নাম হচ্ছে ফ্লাজেলা। ফ্লাজেলা কি নাম? ফ্লাজেলা। এটা ফ্লাজেলিন নামক এক প্রকার প্রোটিন দিয়ে তৈরি। ফ্লাজেলিন নামক এক প্রকার প্রোটিন দিয়ে তৈরি, এর নাম হচ্ছে ফ্লাজেলা। এরা ব্যাকটেরিয়াকে কি করতে হেল্প করে? ব্যাকটেরিয়াকে চলাচল করতে হেল্প করে। আচ্ছা, এই ব্যাকটেরিয়াটা ধরো কাউকে আঘাত করবে, কাউকে গুতা দিবে, কারোর ভিতরে ঢুকবে, গুতা দিবে, ঠিক আছে? তখন কি লাগবে? তখন একটা খুঁচা মারার একটা সুই লাগবে। ওই সুইটার নাম হচ্ছে পিলি। ওই সুইটার নাম কি? পিলি। এই পিলি দিয়ে খুঁচা মেরে সে হচ্ছে ধরো অন্য একটার মধ্যে সংক্রমণ করতে পারে। এটার নাম কি? পিলি। এই পিলিটা পিলিন নামক প্রোটিন দিয়ে তৈরি। আমি লিখে দিব, সমস্যা নাই। এই যে পিলি, এর নাম কি? পিলি। পিলি দিয়ে সে কি করে? খুঁচা মারে বা অন্য একটাকে সংক্রমণ করে। ধারণা করা হয় যে গনোরিয়া যে রোগটা, এই গনোরিয়া রোগটা তৈরি করার জন্য অন্যতম দায়ী হচ্ছে এই পিলি। এর নাম কি? পিলি। এর নাম কি হয়? পিলি। এরকম একটা খুঁচা মারতে পারে, এটা দিয়ে কি মারতে পারে? গুতা মারতে পারে। এর নাম কি? পিলি। কি নাম ভাইয়া? পিলি। পিলি, বুঝতে পারছো? আচ্ছা, গেল। এবার কি করব? এবার হচ্ছে আমরা এর ভিতরে একটু এর যে নিউক্লিয়াস বা যে ক্রোমোজোম যেটাকে বলছিলাম, এই যে ক্রোমোজোম বলছিলাম, এই ক্রোমোজোমটাকে একটু দেখাই। এতে ক্রোমোজোমটা দেখতে কেমন? তাহলে ক্রোমোজোমটাকে চলো আমরা সবুজ কালি দিয়ে দেখাই। তাহলে এইভাবে আমরা পেঁচায় পেঁচায় কি আঁকাবো? এইভাবে আমরা পেঁচায় পেঁচায় ক্রোমোজোমটাকে আঁকাই দিব সুন্দর করে ফুলের মতো। এরকম করে সুন্দর করে ফুলের মতো আমরা কি আঁকাই দিব? সুন্দর করে ফুলের মতো পেঁচায় ক্রোমোজোম আঁকাই দেবো। এটা হচ্ছে কি? এটা হচ্ছে তার ক্রোমোজোম। এটা হচ্ছে তার কি? ক্রোমোজোম। কার ক্রোমোজোম? ব্যাকটেরিয়ার ক্রোমোজোম। কার ক্রোমোজোম? ব্যাকটেরিয়ার ক্রোমোজোম। আচ্ছা, নিচে আরেকটা জিনিস আঁকাবো, এরকম গোল করে, এরকম গোল করে আঁকাই দিব। সেটা হচ্ছে বৃত্তাকার ডিএনএ বা প্লাজমিড। বৃত্তাকার ডিএনএ বা প্লাজমিড। বৃত্তাকার ডিএনএর আরেকটা নাম কি? বৃত্তাকার ডিএনএর আরেকটা নাম হচ্ছে প্লাজমিড। কি নাম ভাইয়া? প্লাজমিড। বৃত্তাকার ডিএনএ আরেক নাম কি? প্লাজমিড। তাহলে আমরা কি আঁকাই দিলাম? বৃত্তাকার ডিএনএ আঁকাই দিলাম, যার নাম আমরা কি বলতেছি? যার নাম বলতেছি আমরা প্লাজমিড। আচ্ছা, আমরা আরেকটা জিনিস এখনো দেই নাই, সেটা হচ্ছে রাইবোজোম। এই 70S রাইবোজোম কিন্তু আমরা এখনো দেই নাই। 70S রাইবোজোমটা চলো আমরা একটু আঁকাই। তাহলে 70S রাইবোজোম, আমরা জানি রাইবোজোমের দুইটা খণ্ড থাকে। রাইবোজোমে কয়টা খণ্ড থাকে? দুইটা খণ্ড থাকে। তাহলে এই যে দেখো এরকম গোল গোল করে দুইটা খণ্ড দিয়ে দিবা, তাহলে এটা বোঝা যাবে কি? এটা হচ্ছে রাইবোজোম। তাহলে এটা বোঝা যাবে, সরি এটা বেশি বড় হয়ে গেছে, বোঝা যাবে দিস ইজ এ রাইবোজোম। দিস ইজ এ রাইবোজোম। এই হচ্ছে রাইবোজোমটা আমরা আঁকাই দিলাম। সবশেষে এদের ভিতরে খাদ্য দানা বা চর্বি দানাও থাকতে পারে, যেগুলোকে ভলিউটিন নামে ডাকা হয়। এবং এই প্রশ্নটা কিন্তু ভার্সিটিতে আসছিল যে ব্যাকটেরিয়ার ভিতরে যে খাদ্য দানা বা চর্বি দানা থাকে, এটাকে কি নামে ডাকা হয়? এটাকে ভলিউটিন নামে ডাকা হয়। কি নামে ডাকা হয় ভাইয়া? ভলিউটিন। সেই ভলিউটিনটাকে আমরা কেমনে আঁকাবো? খাদ্য দানা বা চর্বি দানা। এটাকে চলো আমরা কালো রং দিয়ে দেখাই দিই, যে এরকম টান দিয়ে যে এইভাবে এইভাবে করে দিবা। এটা হচ্ছে ভলিউটিন বা খাদ্য দানা বা চর্বি দানা। এভাবে আমরা ভলিউটিন দেখাই দিব, খাদ্য দানা বা চর্বি দানা। বুঝতে পারলাম? সবশেষে আমাদের যে কাজটা করতে হবে, ভিতরে একটু ডট 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 করে দিতে হবে, তো বোঝানোর জন্য যে ভিতরে এই জায়গাটা একটু ঘন, এই জায়গাটা একটু ঘন, এটা বোঝানোর জন্য ভিতরে আমরা এরকম ডট 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 করে দিব। ঠিক আছে, হয়ে গেল, শেষ। সুন্দর একটা ব্যাকটেরিয়া তৈরি হয়ে গেল। ঠিক আছে, সুন্দর একটা ব্যাকটেরিয়া কিন্তু তৈরি হয়ে গেল। ওকে, তো মোটামুটি এই কটা জিনিস আমরা কোথায় পাচ্ছি? একটা ব্যাকটেরিয়ার মধ্যে পাচ্ছি। দেখো, এটা কিন্তু একটা ব্যাকটেরিয়া, এটা কিন্তু কি একটা ব্যাকটেরিয়া। ঠিক আছে, এটা হচ্ছে একটা কি ব্যাকটেরিয়া। বুঝছো ব্যাকটেরিয়া গঠনটা কেমনে তৈরি? ঠিক আছে, এই কটা জিনিস কিন্তু আমাদের ব্যাকটেরিয়ার মধ্যে থাকে। এবং এই কটা জিনিস দিয়ে যদি আমরা ছবি আঁকাইতে পারি, ছবি এঁকে যদি আমরা বর্ণনা করে দিতে পারি, তাহলে কিন্তু কি হবে? তাহলে কিন্তু আমরা ফুল মার্কটা কিন্তু পেয়ে যাব। বুঝতে পারছো? ওকে, তাহলে আমি একটু রিক্যাপ করি যে আমরা এই গঠনের মধ্যে কি কি পাইলাম। এখানে আমরা কি কি পাইলাম আমি একটু চলো তোমাদের এখানে কি করি, একটু রিক্যাপ করি। দেখো, এই ব্যাকটেরিয়া দেখি সবাইকে খোঁচাখুচি করে, কত পাজি ব্যাকটেরিয়া ভাই,
আচ্ছা, রং রং এত রঙের দরকার নাই, ঠিক আছে, এত রঙের দরকার নাই, তোমরা পেন্সিল দিয়ে আঁকাবা। তাহলে আমি একটু আবার রিক্যাপ করি। দেখো এই যে পুরো ব্যাকটেরিয়াটা আমি আঁকাইলাম, এই ব্যাকটেরিয়ার মধ্যে ভিতরে এই যে নীল যে এরিয়াটা দেখতেছি, এই নীল এরিয়াটা হচ্ছে ব্যাকটেরিয়ার কোষ ঝিল্লি। কারণ কি ব্যাকটেরিয়া এক কোষী, আদি কোষী, এক কোষী, তাহলে সেই কোষের ঝিল্লি হচ্ছে নীল পাটটা। ক্লিয়ার? আচ্ছা, তারপর আমি যে এই যে ভাঁজ দিছি, দেখো কোষঝিল্লিটা এরকম ভাঁজ হয়ে গেছে। এই ভাঁজটার নাম হচ্ছে মেসোজোম। এই ভাঁজটার নাম কি? মেসোজোম। এই মেসোজোম যে ভাঁজটা, এটা কার ভাঁজ? কোষঝিল্লির ভাঁজ। এন্ড ইট ক্যান ডিভাইড দ্য সেল অফ এ ব্যাকটেরিয়া। একটা ব্যাকটেরিয়া কোষ বিভাজনের জন্য এই পার্টটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। তারপর দেখো আমরা কি করলাম, বাইরে দিয়ে কালো একটা এরিয়া দিয়ে দিলাম, বাইরে কালো একটা এরিয়া দিয়ে দিলাম। এই কালো এরিয়াটা কার? এই কালো এরিয়াটা হচ্ছে কোষ প্রাচীর। কিসের? কোষ প্রাচীর। কোষ প্রাচীর কি করে? ব্যাকটেরিয়ার একটা আবরণ, মানে কোষের প্রাচীর যেটা করে আর কি। এবং এটা কি দিয়ে তৈরি? পেপটিডোগ্লাইকান দিয়ে তৈরি। এটা কি দিয়ে তৈরি? এটা হচ্ছে পেপটিডোগ্লাইকন দিয়ে তৈরি। পেপটিডোগ্লাইকন ইজ কাইন্ড অফ এ গ্লাইকোপ্রোটিন, এক ধরনের প্রোটিন। এবং এর মধ্যে কিন্তু দুটো অ্যাসিডও পাওয়া যায়, আমি বলবো একটু পরে। তারপর দেখো এরকম একটা ডট 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 দেওয়া একটা স্তর তৈরি করছিলাম। এই স্তরটার নাম হচ্ছে স্লাইম স্তর বা ক্যাপসিউল। স্লাইম স্তর বা ক্যাপসিউল ব্যাকটেরিয়াকে এক্সট্রা ভাবে প্রোটেকশন দেওয়ার জন্য এই স্লাইম স্তর বা ক্যাপসিউল তৈরি থাকে। এগুলো শর্করা দিয়ে এবং অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি, পলিপেপটাইড দিয়ে এটা তৈরি হয়। তারপর দেখো এরকম লাল 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 দাগ দিছিলাম, ব্যাকটেরিয়াকে এরকম হেলে দুলে চলাচল করার জন্য আমরা এরকম লাল 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 দাগ দিছিলাম। তারপর দেখো নিচের দিকে খুঁচা দেওয়ার জন্য পিলি, এটার নাম হচ্ছে কি? পিলিন নামক প্রোটিন দিয়ে তৈরি। এটা কি করে? রোগ তৈরি করতে পারে, গনোরিয়া রোগ তৈরির কাজে এই পিলিটা হেল্প করে বলা ধারণা করা হয়। তারপর দেখো এই যে গোল করে অনেক পেঁচাই দিছি, এটা হচ্ছে ক্রোমোজোম। নিচে দেখো বৃত্তাকার একটা ডিএনএ আমরা দিয়ে দিছি, যেটার নাম প্লাজমিড। দেখো এখানে 70S রাইবোজোম দিয়ে দিছি, হলুদ কালারের 70S রাইবোজোম। এবং ভিতরে দেখো ভলিউটিন বা ধরো খাদ্য বা চর্বির দানাও কিন্তু আমরা দিয়ে দিছি। এই হচ্ছে একটা আদর্শ ব্যাকটেরিয়ার গঠন। একটা আদর্শ ব্যাকটেরিয়া মানে কি? এমন একটা ব্যাকটেরিয়া যার মধ্যে আমরা সবগুলা পাচ্ছি। নরমালি যে সবগুলো যে একটা ব্যাকটেরিয়া থাকবে তাহলে সেগুলো কিন্তু না, একটা ব্যাকটেরিয়ার মধ্যে সবকিছু থাকতে পারে না। যেমন ধরো এই যে ব্যাকটেরিয়ার যে ফ্লাজেলা লাগাইলাম, এই ফ্লাজেলা থাকতেও পারে, নাও থাকতে পারে, একটা থাকতে পারে, অনেকগুলোও থাকতে পারে। এটার উপর আবার শ্রেণী বিভাগ আছে। এই যে পিলি যেটা দেখাইলাম, পিলি থাকতেও পারে, নাও থাকতে পারে। থাকবেই যে সবগুলো এমন কিন্তু না। ক্যাপসিউল থাকতেও পারে, নাও থাকতে পারে, ঠিক আছে। বাট আমি এখানে এমন একটা ব্যাকটেরিয়া আঁকাইলাম যেটার মধ্যে আমি সবকিছু দিচ্ছি, সবকিছু পাচ্ছি, ঠিক আছে। গনোরিয়া কি? গনোরিয়া হচ্ছে কাইন্ড অফ এসটিডি, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, ঠিক আছে। লাস্টেরটা কি বললো অঙ্গাণু? কোনটার কথা ভাই আমি বুঝি নাই। লাস্টে বলতে কোনটা? ভলিউটিনের কথা বলতেছো? ভলিউটিন হচ্ছে এটা চর্বি বা তেল দানা, এগুলোকে আমরা বলতে পারি যে খাবার টাবার এখানে থাকে আর কি, ঠিক আছে। ভলিউটিন। ক্লিয়ার? এটুক পার্ট ক্লিয়ার? এটুক পার্ট আমরা বুঝছি ভালো করে। আচ্ছা, এখন আমাদের যেটা করতে হবে, কোন পার্টের মধ্যে আমরা কি পাইছি এটাকে একটু ডিটেলসে আমরা জানবো, যে কোথায় আমরা কি পাইছি। আচ্ছা ওকে, তাহলে প্রথমে চলো আমরা শুরু করি ইয়ে দিয়ে। প্রথমে আমরা শুরু করি হচ্ছে কোষ ঝিল্লি দিয়ে। কোষ ঝিল্লি, কোষ ঝিল্লি, কোষ ঝিল্লি। কোষ ঝিল্লিটা কি? এটা হচ্ছে জাস্ট একটা কোষের আবরণ। এবং এখানে আমরা কি পাইছি? এখানে আমরা মেসোজোম পাইছি। এখানে আমরা কি পাইছি? মেসোজোম। মেসোজোম কি কাজে হেল্প করছে ভাইয়া? মেসোজোম হচ্ছে কোষ ঝিল্লি ভাঁজ হওয়া অংশ। কোষ ঝিল্লির ভাঁজ হওয়া অংশ, ভাঁজ হওয়া অংশ লিখে ফেলছি, এটা হবে ভাঁজ হওয়া অংশ। কোষ ঝিল্লির ভাঁজ হওয়া অংশ। এবং এটা কি করে? এটা হচ্ছে কোষকে বিভাজিত হতে হেল্প করে। এটা হচ্ছে ব্যাকটেরিয়াকে কি হতে হেল্প করে? বিভাজিত হতে হেল্প করে। আচ্ছা, তারপর আমরা কি পড়ছি? তারপর আমরা পড়ছি কোষ প্রাচীর। তারপর আমরা পড়ছি কোষ প্রাচীর। কোষ প্রাচীর এটা কি দিয়ে তৈরি? পেপটিডোগ্লাইকন দিয়ে তৈরি। পেপটিডোগ্লাইকন। এবং এইটা থেকে কিন্তু বহুবার, এটা থেকে কিন্তু কি বহুবার প্রশ্ন আসছে, ভার্সিটিতে বলো বা অ্যাডমিশনে বলো বা ধরো তুমি যদি বোর্ডের কথা বলো, যে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কি নির্মিত? পেপটিডোগ্লাইকন নির্মিত। হোয়াট ইজ পেপটিডোগ্লাইকন? পেপটিডোগ্লাইকন হচ্ছে এক ধরনের গ্লাইকোপ্রোটিন। এটা এক ধরনের কি? গ্লাইকোপ্রোটিন। গ্লাইকোপ্রোটিন, এটা এক ধরনের গ্লাইকোপ্রোটিন।
গ্লাইকোপ্রোটিন মানে কি, শর্করা আর প্রোটিন একসাথে যদি মিলে যায় তো সেটাকে গ্লাইকোপ্রোটিন বলা হয়। পাশাপাশি কোষ প্রাচীরে আমরা আরো দুটো জিনিস পাচ্ছি। কি পাচ্ছি? দুইটা অ্যাসিড পাচ্ছি, মুরামিক অ্যাসিড এবং টিকোইক অ্যাসিড। দুটো অ্যাসিড পাচ্ছি, একটা নাম হচ্ছে মুরামিক অ্যাসিড, একটা নাম হচ্ছে মুরামিক অ্যাসিড, আর একটা হচ্ছে টিকোইক অ্যাসিড। এই কথাটা ভালো করে মনে রাখবা, এটাও কিন্তু ইয়েতে আসে, পরীক্ষায় কিন্তু আসে। ব্যাকটেরিয়াদের কোষ প্রাচীরে কোন দুটো অ্যাসিড পাওয়া যায়? একটা হচ্ছে মুরামিক অ্যাসিড আর একটা হচ্ছে টিকোইক অ্যাসিড। ক্লিয়ার? তাহলে আমরা কোষ প্রাচীর থেকে বেসিক যতটুকু জানা দরকার ততটুকু আমরা শিখলাম। তারপর আমরা বাইরে কি পড়ছিলাম? বাইরে পড়ছিলাম ক্যাপসিউল। বাইরে পড়ছিলাম আমরা কি? ক্যাপসিউল। ক্যাপসিউল একটা আবরণ পড়ছিলাম আমরা বাইরে। এই যে দেখো, এই যে কালো 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 কালো, এটাকে আমরা বলছি ক্যাপসিউল। এটা আরেক নাম কি? আরেক নাম হচ্ছে স্লাইম স্তর। এটা আরেক নাম কি? স্লাইম স্তর। এটা আরেক নাম হচ্ছে স্লাইম স্তর। এবং এটা কি দিয়ে তৈরি? এটা আমাদের তৈরি হয় কার্বোহাইড্রেট এবং পলিপেপটাইড দিয়ে। কার্বোহাইড্রেট দিয়ে তৈরি বা পলিপেপটাইড দিয়ে তৈরি। পলিপেপটাইড অনেকগুলা অ্যামাইনো অ্যাসিড মিলে পলিপেপটাইড তৈরি হয়। আবার পলিপেপটাইডগুলো প্রোটিন হিসেবে কাজ করতে পারে। গেল। এরপর আমরা কোথায় গেছিলাম? এরপর আমরা গেছিলাম হচ্ছে ফ্লাজেলা। ফ্লাজেলা, এই যে লাল লাল, এই যে লাল লাল, এই যে লাল লাল, হ্যাঁ, এগুলোর নাম হচ্ছে ফ্লাজেলা। তাহলে ফ্লাজেলা কি? ফ্লাজেলা হচ্ছে চলাচল করতে হেল্প করে। ফ্লাজেলা কি করতে হেল্প করে? চলাচল করতে হেল্প করে। এবং এটা কি? ফ্লাজেলিন নামক প্রোটিন দিয়ে তৈরি। ফ্লাজেলিন কি প্রোটিন? ফ্লাজেলিন প্রোটিন দিয়ে তৈরি। এবং এইটা কি করতে পারে? চলাচলে হেল্প করতে পারে। আরেকটা জিনিস ভাই মাথায় রাখতে হবে তোমাদের, সেটা হচ্ছে এই ফ্লাজেলার তিনটা অংশ থাকে। ফ্লাজেলা কয়টা খণ্ড থাকে? তিনটা খণ্ড। সেই খণ্ডগুলোর নাম কি? সংক্ষিপ্ত হুক। একটা কি থাকবে? হুক থাকবে। যেটা তারা কি করবে? ব্যাকটেরিয়া গায়ে কানেক্ট থাকবে, হুক। তারপরে কি থাকবে? তারপর থাকবে সূত্রক। তারপর থাকবে কি? সূত্রক বা সুতা। আরেকটা কি থাকবে? বেজাল বডি বা বডি। বেজাল বডি বা একটা বডি থাকবে, বেজাল বডি। এই পার্টটাও কিন্তু আসে যে একটা ফ্লাজেলা কি কি নিয়ে তৈরি। তাহলে আমি একটু দেখাই। ভিতরে একটা হুক থাকবে, সুতা থাকবে ছোট ছোট অনেকগুলা, এবং পুরোটার একটা বডি থাকবে, যেটাকে আমরা বেজাল বডি থাকবো। হুক, সুতা, বেজাল বডি। সংক্ষিপ্ত একটা হুক বা ছোট একটা হুক, সুতা থাকবে এবং একটা বডি থাকবে, যেটাকে আমরা বেজাল বডি বলতেছি। তারপরে আমরা কি পাইছিলাম ভাইয়া? তারপরে আমরা পাইছিলাম হচ্ছে একটা পিলি পাইছিলাম। এটাকে কি বলে? এটাকে বলে পিলি। এটাকে কি বলে? পিলি বলে। এবং পিলিটা কি দিয়ে তৈরি? পিলিটা হচ্ছে পিলিন নামক প্রোটিন দিয়ে তৈরি। কি দিয়ে তৈরি? পিলিন নামক প্রোটিন দিয়ে তৈরি। তাহলে এরপর আমরা পাইছি পিলি। এটা হচ্ছে পিলিন নামক প্রোটিন দিয়ে তৈরি। পিলিন প্রোটিন। প্রোটিনটার নাম কি? পিলিন। প্রোটিনটার নাম কি? পিলিন। এবং ধারণা করা হয় গনোরিয়া রোগের জন্য, সংক্রমণের জন্য এই পিলিটা দেয়। গনোরিয়া কি? এটা এক ধরনের এসটিডি, যৌনবাহিত রোগ। যেমন সিফিলিস একটা যৌনবাহিত রোগ, এইডস একটা যৌনবাহিত রোগ, গনোরিয়া একটা যৌনবাহিত রোগ। তার মধ্যে মনে রাখতে হবে আমাদের বইয়ে সাধারণত 3টা এসটিডি নিয়ে কথা বলে। আমি এটা তোমাদের একটু লিখে দেখি। আমাদের বইয়ে 3টা এসটিডি নিয়ে কথা বলে। এসটিডি মানে কি? সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, DISEASE, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ বা যৌনবাহিত রোগ। আমাদের বইয়ে আমাদের আলোচনায় 3টা যৌনবাহিত রোগ নিয়ে কথা বলে। একটা হচ্ছে গনোরিয়া, নিশেরিয়া গনোরিয়া। আরেকটা হচ্ছে সিফিলিস। আরেকটা হচ্ছে কি? এইডস। এই 3টা এসটিডি নিয়ে, যৌনবাহিত রোগ নিয়ে আমাদের মোটামুটি সব সময় কথাবার্তা বলা হয়। তার মধ্যে মাথায় রাখবা ভাইয়া, গনোরিয়াটা হচ্ছে ব্যাকটেরিয়া দিয়ে হয়, সিফিলিসটাও ব্যাকটেরিয়ার কারণে হয়, আর এইডসটাও একটা ভাইরাসের কারণে হয়। এইডসটা একটা কিসের কারণে হয়? ভাইরাসের কারণে হয়। সেই ভাইরাসটার নাম হচ্ছে HIV ভাইরাস। এই ব্যাপারটা একটু তোমরা ক্লিয়ার রাখো, তাহলে তোমাদের অনেকটা হেল্প হবে। কারণ এখান থেকে এমসিকিউ ঘুরে ফিরে চলে আসতে পারে সিফিলিস কার আক্রমণে হয়? ব্যাকটেরিয়া না ভাইরাস? চলে আসতে পারে গনোরিয়া কিসের আক্রমণে হয়? ব্যাকটেরিয়া, ভাইরাস, পরজীবী, মিথজীবী। এভাবে কিন্তু প্রশ্ন আসতে পারে। আনসারটা হচ্ছে ব্যাকটেরিয়া। তো এই জিনিসটাও তোমরা একটু নোট ডাউন করে রাখতে পারো।
ঠিক আছে? গেল। তাহলে আমরা পিলি পর্যন্ত পড়লাম। তাহলে পিলি পড়ার পরে আমাদের আর কি কি ছিল? আজকে আমি তোমাদের হচ্ছে 8:20 ছুটি দিয়ে দিব, ঠিক আছে? কারণ আমার শরীরের অবস্থাটা খুব বেশি একটা ভালো না। এই যে আমি সেদিন অ্যাক্সিডেন্ট করছি, অ্যাক্সিডেন্ট করে একদম হাতে এইখানে ব্যথা ট্যাথা পেয়ে খুব খারাপ অবস্থা। এই যে ক্লাসে আসার আগেও একদম স্প্রে করে ক্লাস নিতে আসছি, বুঝছো? একদম পুরো বডিতে পেইন। তারপরে হচ্ছে ক্লাসের মধ্যে চলে আসছি, বুঝছো? এটাই আর কি, মানে পুরো বডি পেইন। আজকে তোমাদের আমি 8:20 একদম ছুটি দিয়ে দিব, মানে 45 মিনিটস বা 50 মিনিটস পরে ইনশাল্লাহ তোমাদের আজকে আমি ছেড়ে দিব ইনশাল্লাহ। আজকে তোমাদের একদম বেসিক, একদম ব্যাকটেরিয়ার যে বেসিক, এবং আজকে আমি যেটা পড়াচ্ছি ব্যাকটেরিয়ার গঠন, এখান থেকে কিন্তু সৃজনশীল আসে। পূর্ণাঙ্গ একটা সৃজনশীল এখান থেকে আসে 3 নম্বর অথবা 4 নম্বরের জন্য। 3 নম্বর অথবা 4 নম্বরে এই সৃজনশীলটা চলে আসে, একটা আদর্শ ব্যাকটেরিয়ার গঠন অঙ্কন করো বা গঠন বর্ণনা করো, ঠিক আছে? সো এটা কিন্তু তোমাদের একটু ভালো করে জানতে হবে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা পিলি পর্যন্ত পড়ে ফেললাম। এখন আমরা একটু ভিতরে ঢুকি, মেসোজোমও পড়া হয়ে গেছে। এখন আমরা কোথায় ঢুকবো? এখন আমরা যেটা আঁকাইছিলাম ক্রোমোজোম, এই যে সবুজ আকৃতির যে ক্রোমোজোম, এবার আমরা কি করবো? সেই ক্রোমোজোমে ঢুকবো, ঠিক আছে? ক্রোমোজোমে ঢুকবো। ওকে, ক্রোমোজোম 6 নাম্বার। ক্রোমোজোম, ক্রোমোজোমে কি থাকে? ক্রোমোজোমে ডিএনএ থাকে। ক্রোমোজোমে কি থাকে? ক্রোমোজোমের ভিতরে আছে ডিএনএ, ঠিক আছে? কিন্তু এটা মনে রাখতে হবে, এখানে কিন্তু কোনো কি নাই, এখানে কিন্তু কোনো, এটা কিন্তু এটা নগ্ন অবস্থায় থাকে। ক্রোমোজোমটা কি অবস্থায় থাকে? নগ্ন অবস্থায় থাকে। কি অবস্থায় থাকে? নগ্ন অবস্থায় থাকে। থাকে হচ্ছে এরা নগ্ন অবস্থায়, কারণ এদের যে নিউক্লিওলাস, নিউক্লিয়ার মেমব্রেন, ঠিক আছে, এইসব জিনিস কিন্তু এদের নাই। আরেকটা জিনিস দেখো, মনে রাখবা, ডিএনএ তৈরি হয় হিস্টোন প্রোটিন দিয়ে। ডিএনএ কি প্রোটিন দিয়ে তৈরি হয়? হিস্টোন নামের একটা প্রোটিন দিয়ে তৈরি হয়। এখানে কোনো হিস্টোন প্রোটিন নাই। এখানে কি নাই? হিস্টোন নামের কোনো প্রোটিন নাই। হিস্টোন 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 নাই। হিস্টোন নামের কোনো প্রোটিন এখানে নাই। হিস্টোন নন হিস্টোন প্রোটিন আমরা পড়ি, এই হিস্টোন প্রোটিন কিন্তু এখানে আমরা পাই না। হিস্টোন প্রোটিন কিন্তু আমরা এখানে পাই না, ঠিক আছে? এবার আমরা হচ্ছে দেখবো প্লাজমিড। এবার আমরা কি দেখবো? প্লাজমিড। এবার দেখবো আমরা হচ্ছে প্লাজমিড। প্লাজমিড, প্লাজমিড কি? বৃত্তাকার ডিএনএ। প্লাজমিড কি? বৃত্তাকার ডিএনএ। কি ডিএনএ? বৃত্তাকার ডিএনএ। আরেকটা কথা এখানে অ্যাড করো, এতে অল্প সংখ্যক জিন থাকে। এতে কি থাকে? অল্প সংখ্যক জিন থাকে। এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। এতে অল্প সংখ্যক জিন থাকে, যার কারণে এই প্লাজমিডকে দিয়ে অনেক কাজ করা যায়। যেমন ধরো আমরা জীব প্রযুক্তি যখন আমরা পড়ি, বায়োটেকনোলজি যখন আমরা পড়ি, তখন দেখবো যে এই প্লাজমিড নিয়ে কিন্তু কথাবার্তা বলা হয়। এই প্লাজমিডকে হেল্প করে কিন্তু আমরা বায়োটেকনোলজিতে কাজে লাগাই। এই প্লাজমিডকে দিয়েই কিন্তু আমরা কি করি? জিএমও, জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম বানাই। এই প্লাজমিডের ব্যাকটেরিয়ার প্লাজমিড, যেমন একটা ব্যাকটেরিয়া আছে কোলাই ব্যাকটেরিয়া, ইস্কারিসিয়া কোলাই ব্যাকটেরিয়া, এর প্লাজমিডের মধ্যেই কিন্তু আমরা কি করি? ইনসুলিনের জিনটা ঠিক হয়ে পরে ইনসুলিন বানাই। এই জন্য এই ব্যাকটেরিয়া প্লাজমিডটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্লাজমিড যে সব ব্যাকটেরিয়া থাকবে, প্লাজমিড যে সব ব্যাকটেরিয়ার থাকতেই হবে এমন কিন্তু কোনো কথা নাই, থাকতেও পারে নাও থাকতে পারে, বুঝছো? আচ্ছা, প্লাজমিড হয়ে গেল। এবার আমরা কোথায় যাব? এবার আমাদের যাইতে হবে হচ্ছে এদের রাইবোজোমে। এদের কোথায়? রাইবোজোম। রাইবোজোমটা হলুদ কালার দেখাইছিলাম, ওকে ফাইন। এবার যাচ্ছি আমরা রাইবোজোম। রাইবোজোম, রাইবোজোমের প্রধান কাজ কি? রাইবোজোমের প্রধান কাজ হচ্ছে প্রোটিন তৈরি করা। রাইবোজোমের প্রধান কাজ কি? প্রোটিন তৈরি করা। প্রোটিন তৈরি করা। এবং এটা 70S রাইবোজোম, 70S প্রকৃতির। এটা কি প্রকৃতির? 70S প্রকৃতি। তার মানে কি? এদের দুইটা সাব ইউনিট আছে, একটা হচ্ছে 50S আর একটা হচ্ছে 30S। এগুলো তোমরা কোষ ও কোষের গঠন অধ্যায়ে খুব ভালো করে জানবা। কোষ ও কোষের গঠন অধ্যায়ে খুব ভালো করে জানবা, কারণ আমরা জানি আদি কোষের রাইবোজোমটা হচ্ছে 70S আর প্রকৃত কোষের রাইবোজোমটা হচ্ছে কি? 80S, ঠিক আছে? ওকে, তো রাইবোজোম হয়ে গেল। এবার আমাদের কি থাকলো তাহলে? এবার আমাদের থাকলো ভলিউটিন। এবার আমরা কি থাকলো? ভলিউটিন। ভলিউটিন আমাদের থাকলো হচ্ছে ভলিউটিন। ভলিউটিন হচ্ছে ওই ধরো খাদ্য বা ধরো কোনো জমাকৃত কোনো বস্তু, এর আমি এক্সট্রা কিছু লিখলাম না। আরেকটা জিনিস তোমরা একটু অ্যাড করবা, আরেকটা জিনিস তোমাদের একটু জানতে হবে, সেটা হচ্ছে ক্রোম্যাটোফোর। আরেকটা জিনিস তোমাদের জানতে হবে, সেটা হচ্ছে ক্রোম্যাটোফোর। ক্রোম্যাটোফোর, ক্রোম্যাটোফোর। এই ক্রোম্যাটোফোর জিনিসটা কি, এটা একটু তোমাদের জানতে হবে। ব্যাকটেরিয়ার যে সাইটোপ্লাজম থাকে, ব্যাকটেরিয়া তো কোষ, এই যে সাইটোপ্লাজম, এই যে সাইটোপ্লাজম, এই সাইটোপ্লাজমে মাঝে মাঝে কিছু রঞ্জক থাকে। ক্রোম্যাটোফোর কি? রঞ্জক। ক্রোম্যাটোফোর কি? রঞ্জক।
বা বর্ণকণিকা, রঞ্জক বা বর্ণকণিকা এইটা মাঝে মাঝে থাকতে পারে, এটা মাঝে মাঝে থাকতে পারে। যেমন কি, যেমন হচ্ছে নীলাভ সবুজ ব্যাকটেরিয়া বা শৈবাল, যেটাকে বলি নীলাভ সবুজ শৈবাল বা সায়ানো ব্যাকটেরিয়া। যেমন সায়ানো ব্যাকটেরিয়া, সায়ানো ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কিন্তু আমরা এটা দেখি, সায়ানো ব্যাকটেরিয়া। ব্যাপারটা কেমন? ব্যাপারটা হচ্ছে দেখো, আমরা বলি যে ব্যাকটেরিয়ার কোনো প্লাজমিড নাই, তাই না? আদিকোষে যেহেতু ব্যাকটেরিয়া কিন্তু কোনো কি নাই, প্লাজমিড নাই। তাহলে নীলাভ সবুজ কালারের ব্যাকটেরিয়া কেমনে হতে পারে? সায়ানো ব্যাকটেরিয়া কেমনে হয়? এই যে সায়ান, সায়ান শব্দের অর্থ কি? সায়ান শব্দের অর্থই হচ্ছে নীলাভ সবুজ, সায়ান শব্দের অর্থই হচ্ছে নীলাভ সবুজ। কিন্তু আমরা বলছি যে ব্যাকটেরিয়াদের কিন্তু কোনো রঞ্জক মানে প্লাস্টিক থাকবে না, ক্লোরোপ্লাস্ট বলি, লিউকোপ্লাস্ট বলি, ক্রোমোপ্লাস্ট বলি, এগুলো নাই ব্যাকটেরিয়া, কারণ ব্যাকটেরিয়া আদিকোষী। তাহলে ব্যাকটেরিয়া কালারফুল কেমনে হয়? কেমনে কালারফুল হয়? এটার পিছনে কারণ কি? ব্যাকটেরিয়াতেই ক্রোম্যাটোফোর থাকে সাইটোপ্লাজমে। অনেক সময় এদের ব্যাকটেরিয়া যে কোষঝিল্লি আছে, কোষঝিল্লিতে ওই ক্রোম্যাটোফোর দেখা যায়। এটা কি? এটা কিন্তু প্লাস্টিড না। এরা প্লাস্টিডের ভিতরে যে নর্মালি আমরা যে বর্ণকণিকাগুলো পাই, যেমন ধরো ক্যারোটিন, জ্যান্থোফিল, ফাইকোসায়ানিন, ফাইকোএরিথ্রিন, এই বর্ণকণিকাগুলো মাঝে মাঝে থাকে। এই বর্ণকণিকা থাকার কারণে সেই ব্যাকটেরিয়াটা কি হয়ে যায়? সেই ব্যাকটেরিয়াটা কালারফুল হয়ে যায়, সেই ব্যাকটেরিয়াটা কি হয়ে যায়? কালারফুল হয়ে যায়। তাহলে এটাকে বলা হয় হচ্ছে ক্রোমেটোফোর। এটাকে কি বলা হয় ভাইয়া? ক্রোমেটোফোর। তাহলে এই কয়েকটা জিনিস, এইখানে যে কয়টা কথা বললাম, এই কয়টা কথা যদি তোমরা জেনে রাখতে পারো, তাহলে তোমাদের ব্যাকটেরিয়া গঠন বর্ণনা হয়ে যাবে। তো পরীক্ষা আসলে কি করবা? এরকম একটা ব্যাকটেরিয়া আঁকাবা, লেবেলিং কিন্তু অবশ্যই ডান দিকে করবা। আমি এখানে লেবেলিং করি নাই, লেবেলিং অবশ্যই ডান দিকে করবা। তারপর তুমি কি করবা? কোষঝিল্লির কথা লিখবা, জাস্ট এইভাবে লিখে দিবা, এভাবে লিখে দিবা। কোষ প্রাচীরের কথা এভাবে লিখে দিবা, ক্যাপসিউল, ফ্লাজেলা, পিলি, প্লাজমিড, ক্রোমোজোম, রাইবোজোম, ভলিউটিন, ক্রোমাটোফোর। দ্যাটস ইট। এই 10টা পয়েন্ট লিখে চিত্র আঁকায় দিলে তুমি ফুল মার্ক পাবা, 3-এ 3, 4-এ 4 পেয়ে যাবা, কোনো সন্দেহ নাই। ঠিক আছে? তাহলে এই হচ্ছে একটা কি, এই হচ্ছে একটা, এই হচ্ছে একটা আদর্শ ব্যাকটেরিয়ার গঠন। এই হচ্ছে কি একটা আদর্শ ব্যাকটেরিয়ার গঠন। ঠিক আছে, চলো এবার আমরা কি করি? এবার হচ্ছে আমরা এই ব্যাকটেরিয়ার যে বৈশিষ্ট্য, ব্যাকটেরিয়ার যে সাধারণ বৈশিষ্ট্য, কমন ক্যারেক্টারিস্টিক্স, সেই ব্যাকটেরিয়ার কিছু কমন ক্যারেক্টারিস্টিক্স চলো আমরা একটু ধাপে ধাপে জেনে নেই, যেটা আমি প্রথমে বলি না ইচ্ছা করি, আমি একটু ব্যাকওয়ার্ড থেকে পড়াচ্ছিলাম। তাহলে এখন আমরা কি জানবো? ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য, ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য, ব্যাকটেরিয়ার কি বৈশিষ্ট্য নিয়ে আমরা এখন জানবো। নাম্বার ওয়ান, 1 নাম্বার কথা যেটা আমাদের ব্যাকটেরিয়া নিয়ে জানতে হবে, সেটা কি? সেটা হচ্ছে ব্যাকটেরিয়া হচ্ছে আণুবীক্ষণিক। প্রথম কথা হচ্ছে আণুবীক্ষণিক, এটাকে তুমি মাইক্রোস্কোপ ছাড়া দেখতে পারবা না। আণুবীক্ষণিক, বীক্ষণ বানান কি? আণুবীক্ষণিক। হ্যাঁ, আণুবীক্ষণিক। এরা সাইজে অনেক ছোট হয়, এরা সাইজে কি হয়? অনেক 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 ছোট হয়। কত ছোট সেটা যদি আমি বলি, তাহলে ব্যাকটেরিয়ার সাইজগুলা 0.2 থেকে 5 মাইক্রোমিটার পর্যন্ত হয়, 5 মাইক্রোমিটার এরকম ছোট হয়। ভাইরাস তো আরো ছোট, ভাইরাস তো আরো ছোট। কেমনে বুঝলাম ভাইরাস ছোট? কারণ আমরা দেখছি একটা ব্যাকটেরিয়ার ভিতরে ভাইরাস ঢুকে গেছিল, একটা ব্যাকটেরিয়ার ভিতরে ভাইরাস ঢুকে সেই ব্যাকটেরিয়াকে একদম চূর্ণ বিচূর্ণ করে দিয়ে বের হয়ে চলে আসছিল। ঠিক আছে? তাহলে ব্যাকটেরিয়া কি? আণুবীক্ষণিক। প্রথম কথা হচ্ছে ব্যাকটেরিয়ারা আণুবীক্ষণিক, মাইক্রোস্কোপ ছাড়া তুমি কি করতে পারবা না? ব্যাকটেরিয়াকে তুমি দেখতে পারবা না। ঠিক আছে? তারপরে কথা কি? এরা হচ্ছে আদিকোষী, এরা হচ্ছে আদিকোষী, এককোষী, কলোনিয়াল। এরা কি? কলোনিয়াল, মানে কলোনি করে বসবাস করে বা দলবদ্ধ হয়ে বসবাস করে। কলোনি করে বসবাস করে বা দলবদ্ধ হয়ে বসবাস করে। তারপর কি? এদের পেপটিডোগ্লাইকন দিয়ে তৈরি কোষপ্রাচীর আছে, পেপটিডোগ্লাইকনের কোষপ্রাচীর, পেপটিডোগ্লাইকনের কোষপ্রাচীর আছে, পেপটিডোগ্লাইকন দিয়ে তৈরি কোষ প্রাচীর এদের থাকবে। এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, কারণ কোষ প্রাচীর কিন্তু সব জীবেরই যে থাকবে এমন কিন্তু না। এদের কি আছে? পেপটিডোগ্লাইকন নির্মিত একটা কোষ প্রাচীর আছে। বুঝতে পারলাম? আচ্ছা, তারপরে কি? তারপরে কথা হচ্ছে এদের নিউক্লিয়াসটা সুগঠিত নয়, নিউক্লিয়াস সুগঠিত নয়, নিউক্লিয়াস সুগঠিত নয়, নিউক্লিয়াস সুগঠিত নয়। এবং এদের কি? এদের বৃত্তাকার ডিএনএ আছে। এদের কি আছে? বৃত্তাকার ডিএনএ আছে। এদের কি আছে? বৃত্তাকার ডিএনএ আছে। আচ্ছা,
তারপর দেখো 5 নাম্বার পয়েন্ট, 5 নাম্বার পয়েন্ট কি, এদের দ্বিভাজন হয়, এদের কি হয়, দ্বিভাজন হয়, দ্বিবিভাজন, কিন্তু এদের মাইটোসিস মিওসিস হয় না, এদের কি হয় না, মাইটোসিস ও মিওসিস হয় না, মাইটোসিস এবং মিওসিস হয় না, এদের আলাদাভাবে দ্বিবিভাজন হয়। আর দ্বিভাজনটা কিসের মতো, দ্বিবিভাজনটা কাইন্ড অফ হচ্ছে অ্যামাইটোসিসের মতো, কাইন্ড অফ কি অ্যামাইটোসিসের মতো। তারপরে কি, তারপরে হচ্ছে এরা পরজীবী হয়ে থাকতে পারে, পরজীবীও হতে পারে আবার স্বনির্ভরও হতে পারে, পরজীবী হতে পারে আবার স্বনির্ভর, নিজের মতো করে বাইরে বসবাস করতে পারে। কিন্তু একটা কমন কথা হচ্ছে এরা রোগ তৈরি করে, এরা রোগ তৈরি করতেও সম্ভব, রোগ তৈরি করতে সক্ষম। যদি সেটা পরজীবী হয়ে বসবাস করে তখন তারা ইজিলি কি করতে পারবে, রোগ তৈরি করতে পারবে। কিন্তু তারা আবার এমন না যে এরা ইয়ের মতো, মানে ভাইরাসের মতো, ভাইরাস হতে গেলে তো বাধ্যতামূলক পরজীবী হতে হবে, অবশ্যই অন্যরা জীবের ভিতরে বসবাস করতে হবে, এদের এরকম প্যারা নাই যে বাধ্যতামূলক পরজীবী হবে এরা, এরকম কিন্তু কোনো প্যারা এদের মধ্যে নাই। তারপর কি, ফাজ ভাইরাসের প্রতি সংবেদনশীল, ফাজ ভাইরাসের প্রতি সংবেদনশীল, ফাজ ভাইরাসের প্রতি সংবেদনশীল, এটার মানে কি, এটা মানে হচ্ছে ব্যাকটেরিয়া ফাজরা এদের মধ্যে কি করতে পারে, অ্যাটাক করতে পারে, অ্যাটাক করে মেরে ফেলতে পারে। যেমন টিটু, যেমন কি টিটু ব্যাকটেরিয়া কি করে, টিটু ভাইরাস কি করে, একটা ব্যাকটেরিয়ার মধ্যে অ্যাটাক করে, সেই ব্যাকটেরিয়াটাকে মেরে ফেলে। ঠিক আছে, এইটাই বলছে যে এরা টিটু ফাজ বা এরকম ফাজ ব্যাকটেরিয়ার প্রতি খুবই সংবেদনশীল, এদেরকে এরা ভয় পায়। ঠিক আছে, যেমন আমরা এটা মনে রাখতে পারি, টিটু ফাজ কি করে, টিটু ফাজ ব্যাকটেরিয়াকে অ্যাটাক করে, কোন ব্যাকটেরিয়াটাকে অ্যাটাক করে, ইস্কারিশিয়া কোলাই ব্যাকটেরিয়াটাকে কিন্তু টিটু ফাজ আবিষ্কার করে, ফাজ। ঠিক আছে, এক জায়গায় লিখছে বরিকীয় জ, এক জায়গায় লিখছে দন্তীয় মানে অন্তস্থ জ, ফাজ। বুঝলাম, এই একটা কথা। তারপরের কথা কি, তারপরের কথা হচ্ছে এরা অজৈব লবণকে জারিত করে শক্তি তৈরি করে। এটার মানে কি, মানে হচ্ছে অজৈব লবণ থেকে শক্তি তৈরি করে, একটু খালি মনে রাখো, অজৈব লবণ থেকে শক্তি তৈরি করে। যেমন হচ্ছে এডিবির সাথে অজৈব লবণ ফসফেট যুক্ত হয়ে যেমন শক্তি তৈরি করে, এই টাইপের আর কি, অজৈব লবণ থেকে এরা শক্তি তৈরি করে। পরে দেখো 9 নাম্বার পয়েন্ট, 9 নাম্বার বৈশিষ্ট্য। 9 নাম্বার বৈশিষ্ট্যের মধ্যে কি বলতে পারি, 9 নাম্বার বৈশিষ্ট্যের মধ্যে বলতে পারি এরা -17 ডিগ্রি থেকে 80 ডিগ্রি পর্যন্ত, -17 ডিগ্রি থেকে 80 ডিগ্রি পর্যন্ত বাঁচতে পারে, মানে এরা অনেক প্রতিকূলতা সহ্য করতে পারে, এরা কি করতে পারে, অনেক প্রতিকূলতা সহ্য করতে পারে। কিন্তু 80 ডিগ্রির উপরে যত বাড়াবা তত ব্যাকটেরিয়াগুলো মরতে থাকবে, 80 ডিগ্রির উপরে যত বাড়তে থাকবে ব্যাকটেরিয়াগুলো মরতে থাকবে, এবং একটা সময় 120 ডিগ্রির উপরে বা 121 ডিগ্রির উপরে চলে গেলে তখন কিন্তু কোনো ব্যাকটেরিয়া টিকতে পারে না। এই জন্য বলে কি, 121 ডিগ্রি তাপমাত্রায় 20 মিনিট তুমি যদি কোনো কিছুকে ফুটাও তাহলে সেটা জীবাণুমুক্ত হয়। এই কারণেই কিন্তু এই কথাটা কিন্তু সাধারণত কি হয়, বলে থাকে। আচ্ছা, পরের কথা কি, এরা হচ্ছে রং ধারণ করতে পারে, গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ, খালি এইটুক কথা লিখে রাখি, গ্রাম পজিটিভ হয় এরা, আবার গ্রাম নেগেটিভ হয়। এই পয়েন্টটা আমি একটু দাগ দিয়ে রাখতেছি, এই পয়েন্টটা আমি এখনই বুঝাবো না, আপাতত মনে রাখো এটা গ্রাম পজিটিভ হয় আর গ্রাম নেগেটিভ হয়। এটার মানে কি আমি পরে বুঝাবো। ঠিক আছে, এটাকে আপাতত তোমরা কি করো, স্কিপ ফর নাও, এটাকে আমি এখনই তোমাদের বুঝাবো না, এটা পরে, একটু পরে, এটা এখনই তোমাদের আমি বুঝাবো না, এটা বুঝতে গেলে আরো কিছু বেসিক তোমাদের ক্লিয়ার হয়ে আসতে হবে। 11 নাম্বার পয়েন্ট এবং লাস্ট পয়েন্ট, কিছু ব্যাকটেরিয়া হয় বায়োবিও, মানে এদের বাঁচতে গেলে কি, এদের বাঁচতে গেলে অক্সিজেন লাগবেই। ঠিক আছে, এদেরকে বলা হয় বায়োবিও ব্যাকটেরিয়া, এদেরকে কি বলা হয়, বায়োবিও ব্যাকটেরিয়া। আবার কিছু ব্যাকটেরিয়া আছে যারা অক্সিজেন থাকলে কি হয়ে যায়, অক্সিজেন থাকলে এরা হচ্ছে মারা যায়, এগুলোকে বলে অবায়বীয় ব্যাকটেরিয়া। তাহলে আমি লিখি অবায়বীয় ব্যাকটেরিয়া, অবায়বীয় ব্যাকটেরিয়া আছে কিছু অবায়বীয় ব্যাকটেরিয়া, অক্সিজেনের উপস্থিতি বা বাতাসের উপস্থিতিতে মারা যাবে। যেমন হচ্ছে ক্লস্ট্রিডিয়াম, এই একটা উদাহরণই তোমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা জানতে হবে, এটা মেডিকেলে কিন্তু অনেক আসছে এবং বোর্ডেও কিন্তু চলে আসে ক্লস্ট্রিডিয়াম। আবার কিছু আছে বায়োবিও ব্যাকটেরিয়া, কিছু আছে কি বায়োবিও ব্যাকটেরিয়া, এরা বাঁচতে গেলে কি, এদের অক্সিজেন নেওয়া লাগে, এবং অক্সিজেন থাকলে এদের কোনো কি হয় না, প্রবলেম হয় না। যেমন একটা এক্সাম্পল তোমাদের দেওয়া আছে অ্যাজেটোব্যাক্টারের কথা তোমাদের বইয়ে দেওয়া আছে। এগুলো কিন্তু কিসের নাম, এগুলো কিন্তু হচ্ছে ব্যাকটেরিয়ার নাম। ঠিক আছে, আবার কেউ আছে সুবিধাবাদী বায়বীয়,
কেউ কেউ আছে কি সুবিধাবাদী বায়বীয়, এটা একদম তোমাদের দরকার নাই, বাট আমি লিখে রাখি সুবিধাবাদী বায়বীয় ব্যাকটেরিয়াও কিছু আছে। সুবিধাবাদী বায়বীয় ব্যাকটেরিয়া কারা? এদের অক্সিজেনের দরকার নাই, নো নিড অফ অক্সিজেন, এদের অক্সিজেনের দরকার নাই, বাট স্টে ইন অক্সিজেন, মানে কি তাদের অক্সিজেনের দরকার নাই কিন্তু তারা অক্সিজেনের মধ্যে কি করতে পারে, বসবাস করতে পারে। তাই দেখো আমরা 3 প্রকৃতির ব্যাকটেরিয়া পাইলাম। একটা হচ্ছে অবায়বীয় ব্যাকটেরিয়া, এরা কি ক্লস্ট্রিডিয়াম, অক্সিজেন থাকলে একদম নগদে মারা যাবে, বুঝছো, অক্সিজেন থাকলে নগদে মারা যাবে। আর এটা হচ্ছে বায়বীয় ব্যাকটেরিয়া, অ্যাজোটোব্যাক্টার, অক্সিজেন থাকলে এদের কোনো সমস্যা নেই, বরঞ্চ অক্সিজেনের দরকার, অ্যাজোটোব্যাক্টার একটা এক্সাম্পল। আর এটা হচ্ছে সুবিধাবাদী বায়বীয় কি, মানে এদের অক্সিজেনের উপর কোনো প্রবলেম নাই, অক্সিজেনের মধ্যে থাকলেও এদের কোনো সমস্যা নেই, বাট সে অক্সিজেন নিবে না, মানে তার অক্সিজেন কোনো দরকার নাই, সে অক্সিজেন নিবেও না, বাট অক্সিজেনের ভিতরে আরামসে থাকতে পারবে। বায়বীয় ব্যাকটেরিয়া কি তারা বাঁচতে গেলে অক্সিজেন লাগবে, আর অবায়বীয় ব্যাকটেরিয়া কি অক্সিজেন থাকলে বরঞ্চ মারা যাবে। তো এখানে এই ক্লস্ট্রিডিয়াম এক্সাম্পলটা অনেকবার বোর্ডে আসছে, মেডিকেলে অনেকবার আসে। এই ক্লস্ট্রিডিয়ামের কথাটা একটু তোমরা কি করে রাখবা, আলাদাভাবে তোমরা মনে রাখবা। একজন বলছে যে কি বললাম ভুলে গেলাম তো, হারাই ফেললাম তো, ব্যাকটেরিয়াও সুবিধাবাদী, ইয়েস। রঞ্জক বললাম না ভাই, গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ আপাতত স্কিপ রাখো। এটা কি কিছু রং প্রয়োগ করে, রঞ্জক প্রয়োগ করে। রঞ্জক মানে কি, যেটা দিয়ে অন্য কিছু কালারফুল হয়। রং আর রঞ্জকের মধ্যে পার্থক্য কি? রং সে নিজে অন্যকে রং, মানে সে নিজেই কালারফুল, রং কি কালারফুল। আর রঞ্জক কি, রঞ্জক হচ্ছে সে কালারফুল হইতেও পারে নাও হইতে পারে, বাট সে অন্যকে কি করবে, কালারফুল করবে। রং এমন একটা জিনিস যেটাকে তুমি যেখানে রং করবা সে নিজেও কালারফুল, সে অন্যকেও কালারফুল করবে। আর রঞ্জক কি, সে তার কাজই হচ্ছে অন্যকে রঞ্জায়িত করা, বাট সে নিজে কি হইতে পারে, সে নিজে কালারফুল নাও হইতে পারে। যেমন ধরো লিটমাস পেপার, ক্ষার প্রয়োগ করলে লাল লিটমাস কিসে পরিণত হয়, নীলে পরিণত হয়। আবার অ্যাসিড প্রয়োগ করলে নীল লিটমাস কিসে পরিণত হয়, লালে পরিণত হয়। এরা হচ্ছে রঞ্জক। এরা কি এদের কালারটা চেঞ্জ করে, এদের কালারটা এরা কি করতে পারে, চেঞ্জ করতে পারে, দ্যাট ইজ রঞ্জক। এরা কি রঞ্জক। আর রং তো রঙই, বুঝছো। তাহলে এইরকম রঞ্জক দিয়ে ব্যাকটেরিয়াকে চিহ্নিত করা যায়। এই যে ব্যাকটেরিয়ার যে কোষ প্রাচীরের কথা বললাম না আমরা, পেপটিডোগ্লাইকন নির্মিত কোষ প্রাচীর, এই কোষ প্রাচীরটা যদি পুরু হয়, এই কোষ প্রাচীরটা যদি অনেক পুরু হয়, অনেক মোটা হয়, তখন সেগুলোকে বলা হয় গ্রাম পজিটিভ। এদের কি, এদের কোষ প্রাচীরটা পুরু, এদের কোষ প্রাচীরটা কি পুরু প্রাচীর। আর এই যে পেপটিডোগ্লাইকন দিয়ে তৈরি কোষ প্রাচীরের কথা বললাম, যে কোষ প্রাচীরের কথাটা যে বলছিলাম, এই কোষ প্রাচীর যদি পাতলা হয় তখন সেটাকে আমরা বলি গ্রাম নেগেটিভ, পাতলা প্রাচীর। তাহলে কোষ প্রাচীর যদি পাতলা হয় তখন সেটাকে আমরা কি বলবো, গ্রাম নেগেটিভ। সেটাকে বের করার জন্য রঞ্জক প্রয়োগ করে, রঞ্জক প্রয়োগ করে দেখে পাতলা নাকি পুরু। পাতলা পুরু বের করে আমার লাভ কি, আমার লাভ হচ্ছে পাতলার পুরুর উপর ডিপেন্ড করে আমি মেডিসিন দিব, অ্যান্টিবায়োটিক দিব। আর একটা কথা আমি মনে রাখি, যে কোনো ব্যাকটেরিয়া এটা অ্যান্টিবায়োটিকের উপর খুবই সংবেদনশীল, এই কথাটাও লিখে দিই, অ্যান্টিবায়োটিকের উপর সংবেদনশীল, অ্যান্টিবায়োটিকের উপর সংবেদনশীল, অ্যান্টিবায়োটিকের উপর সংবেদনশীল। মানে অ্যান্টিবায়োটিক প্রয়োগ করলে এরা কি হবে, এরা এফেক্টেড হবে। অ্যান্টিবায়োটিক দিয়েই কিন্তু ব্যাকটেরিয়াকে মারা হয়। ব্যাকটেরিয়া মারতে হয় কি দিয়ে, অ্যান্টিবায়োটিক দিয়ে। ভাইরাসকে মারতে গেলে কিন্তু অ্যান্টিবায়োটিকের কোনো লাভ হয় না। আমরা যে ভাইরাস মারার জন্য, ভাইরাল জ্বর সর্দি হলে যে আমরা অ্যান্টিবায়োটিক দিই, এতে কিন্তু কোনো লাভ নাই। কিন্তু কেমন জানি তাও কাকতালীয়ভাবে কাজে লেগে যায়। আসলে ভাইরাস কিন্তু মানে অ্যান্টিবায়োটিক কিন্তু ভাইরাস মারার জন্য কিন্তু কোনো হেল্প করে না। তাও আমরা ব্যবহার করি, জ্বর সর্দি হইলে আমরা অ্যান্টিবায়োটিক খাই, ঠিক আছে। বাট আসলে তেমন কিন্তু কি হেল্পে কিন্তু আসে না, বুঝতে পারছি। আচ্ছা, তো অ্যান্টিবায়োটিকের উপর কি না, অ্যান্টিবায়োটিকের উপর এরা কোনো সংবেদনশীল না, কারা, ভাইরাসরা। কিন্তু ব্যাকটেরিয়াদের উপর কিন্তু অ্যান্টিবায়োটিক খুব এক্সট্রিমলি এফেক্ট করে। আর সেই অ্যান্টিবায়োটিকটা তুমি কেমন দিবা, কতটুকু মাত্রা দিবা। ধরো একটা ব্যাকটেরিয়া কোষ প্রাচীর অনেক বেশি পুরু, সেখানে তোমার কি করতে হবে, অনেক ভারী অ্যান্টিবায়োটিক দিতে হবে, তাই না, মারতে হবে তো, তাই না। তো এইটার উপর ডিপেন্ড করে হচ্ছে গ্রাম পজিটিভ আর গ্রাম নেগেটিভটা আগে বের করে, কোনটা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া কোনটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, সেটা বের করে তারপর তুমি কি করতে পারবা, তারপর তুমি চাইলে খুব সুন্দর করে দিতে পারবা, ঠিক আছে, খুব সুন্দর করে তুমি দিতে পারবা, মানে এই অ্যান্টিবায়োটিক দিতে পারবা। আর সবশেষে যে কথাটা বলবো, এই ব্যাকটেরিয়াকে সবার প্রথমে যে বিজ্ঞানী মানে পর্যবেক্ষণ করেন, ঠিক আছে, যে ব্যক্তি সবার প্রথমে ব্যাকটেরিয়াকে পর্যবেক্ষণ করেন বা ব্যাকটেরিয়ার জনক যদি বলি, তার নাম হচ্ছে অ্যান্টনি ভন লিউয়েনহুক। তার নাম কি, অ্যান্টনি ভন লিউয়েনহুক।
হুক, ঠিক আছে। তাহলে অ্যান্টনি ভন লিউয়েন হুক, অ্যান্টনি ভন লিউয়েন হুক, লিউয়েন হুক, অ্যান্টনি ভন লিউয়েন হুক, তিনি সর্বপ্রথম কি করছেন? সর্বপ্রথম হচ্ছে ব্যাকটেরিয়াটাকে দেখছেন, ঠিক আছে। সর্বপ্রথম আণুবীক্ষণ জগতের উপর সে কি করছেন? ব্যাকটেরিয়াটাকে দেখছেন, এই জন্য তাকে ব্যাকটেরিওলজির জনক বলা হয়। এই জন্য তাকে কি বলা হয়? ব্যাকটেরিওলজির জনক, ব্যাকটেরিওলজি। এই জন্য তাকে আমরা ব্যাকটেরিওলজির জনক বলি, ব্যাকটেরিওলজি, ব্যাকটেরিওলজির জনক। তিনি তার মাইক্রোস্কোপের নিচে 1 ফোঁটা পানির নিচে এটাকে আবিষ্কার করছিলেন। তার নাম কে? তার নাম হচ্ছে অ্যান্টনি ভন লিউয়েনহুক। তার পরবর্তী হচ্ছে লুই পাস্তুর। তার পরবর্তীতে কে? লুই পাস্তুর। উনি ব্যাকটেরিয়া নিয়ে আরো বেশি গবেষণা করেন, এই জন্য তাকে আধুনিক ব্যাকটেরিওলজির জনক বলা হয়। এই জন্য তাকে কি বলা হয়? তাকে কি বলা হয়? আধুনিক ব্যাকটেরিওলজির জনক, কারণ তিনি ব্যাকটেরিয়া তত্ত্ব প্রয়োগ করছে। ব্যাকটেরিয়া তত্ত্ব দিছেন, ব্যাকটেরিয়া তত্ত্ব। সবার শেষে আমরা কার নাম মনে রাখবো? সবার শেষে নাম মনে রাখবো রবার্ট কখ। সবার শেষে নাম মনে রাখবো আমরা কার? রবার্ট কখ। তিনি কি করছেন? যক্ষার যে ব্যাকটেরিয়াটা, ঠিক আছে, যক্ষার যে ব্যাকটেরিয়াটা টিউবারকুলোসিস ব্যাকটেরিয়া, সেটাকে আবিষ্কার করছেন। যক্ষার ব্যাকটেরিয়া। এই কয়েকটা কথা আমাদের একটু মাথায় রাখতে হবে। চলো সবগুলা পয়েন্টকে আমরা আবার একটু দেখি, তারপর আমরা কি করে নিব? আমরা একদম ছুটি দিয়ে দিব, ঠিক আছে। তাহলে সবগুলো পয়েন্টকে আবার একটু আমরা দেখি। নাম্বার 1 পয়েন্টে বলছি ব্যাকটেরিয়া আণুবীক্ষণিক, অনেক ছোট, মাইক্রোস্কোপ তোমার লাগবে। আদিকোষী হইতে পারে, এককোষী হইতে পারে। আদিকোষী হবে এবং এককোষী হবে এবং কলোনি হয়ে একসাথে অনেকগুলা বসবাস করবে, মানে একটা জায়গায় অনেকগুলো ব্যাকটেরিয়া একটা জায়গায় একসাথে একসাথে বসবাস করবে। এতে কোষপ্রাচীর যেটা পেপটিডোগ্লাইকন দিয়ে তৈরি হবে। এই পেপটিডোগ্লাইকন হচ্ছে এক ধরনের গ্লাইকোপ্রোটিন এবং এটার পুরুত্বের উপর নির্ভর করে গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ করা হয়। পুরু হলে গ্রাম পজিটিভ, পাতলা হলে গ্রাম নেগেটিভ। এদের নিউক্লিয়াস সুগঠিত না, বৃত্তাকার ডিএনএ থাকবে। এদের দ্বিবিভাজন হবে, মাইটোসিস মিওসিস হবে না। এরা পরজীবী হতে পারে, স্বনির্ভর হতে পারে। পরজীবী হিসেবে রোগ তৈরি করতে পারে। ফাস্ট ভাইরাসের প্রতি সংবেদনশীল এবং অ্যান্টিবায়োটিকের প্রতি সংবেদনশীল। ফাস্ট ভাইরাস এবং অ্যান্টিবায়োটিক এদেরকে কি করে ফেলতে পারে? মেরে ফেলতে পারে। এরা অজৈব লবণকে জারিত করে কি তৈরি করে? শক্তি তৈরি করে। তারপর দেখো এরা খুব প্রতিকূল পরিবেশে বাঁচতে পারে, -17 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 80 ডিগ্রি সেন্টিগ্রেড, যেটা মানুষের পক্ষে অসম্ভব। এরা অবায়বীয় হতে পারে, ক্লস্ট্রিডিয়াম। এরা বায়বীয় হতে পারে, অ্যাজোটোব্যাক্টার। আবার সুবিধাবাদী বায়বীয় হতে পারে, যে অক্সিজেন দরকার নেই তো অক্সিজেনের মধ্যে থাকতে পারবে, ঠিক আছে। অ্যান্টনি ভন লিউয়েনহুক ব্যাকটেরিওলজির জনক, লুই পাস্তুর হচ্ছে ব্যাকটেরিয়া তত্ত্বের প্রয়োগ এবং রবার্ট কখ হচ্ছে যক্ষার ব্যাকটেরিয়া আবিষ্কারক। দ্যাট ইজ, থ্যাংক ইউ ভেরি মাচ। আজকের মতো এখানে শেষ, ঠিক আছে। ক্লাস নিচ্ছি, বাট কথা বলতে আসলে অনেক কষ্ট হচ্ছে। নেক্সট ক্লাসে আমরা ব্যাকটেরিয়ার শ্রেণীবিভাগ ইত্যাদি নিয়ে জানবো। থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নেভার স্টপ লার্নিং।